পরিযান পার্ট 2। মালা পরীকে খেয়াল করেনি তিনি চিংড়ির হাত পা খোসা ছড়াচ্ছিলেন আর কাশছেন। পরি দু পা ভাঁজ করে মায়ের পাশে বসলো আর হাত ধরে বলল, আম্মাজান, আপনি এই অসুখ নিয়ে কাম করতে আইছেন কি জন্য? এই অবস্থায় পানি ধরলে তো আপনার অসুখ আরও বাড়ব। এই কথাটা শেষ করে পরি জেসমিনের দিকে গরম চাহনিতে তাকালো। তারপর সে মালার দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না আমার আম্মাজান অসুস্থ? তারপরে কোন সাহসে আমার আম্মারে কামে ডাকে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইরা দিব না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। সে বলল, আমি আপারে মানা করছিলাম পরি, কিন্তু আপা শুনে নাই। পরে আবারও রাগমিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না। যা করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চড় মারল পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টা চড় না খেলে তার পেটের ভাত হজমই হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরি মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলল, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরির কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরির দিকে তাকিয়ে বলল, পরি, তুমি জুম্মানেরে নিয়া শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতেছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ়ভাস পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলল, এই বন্যার ভিতরে মেহমান আইব কইত থাইকা? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা আপা আইব? মালা দিলেন এক ধমক, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকা সইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্মারে নিয়া এখন যা। তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না। এমন সময়টারে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরি বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখল। দাদির ঘরে পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেরজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরে হাঁক ছাড়ল, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরির দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরি ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরি ভেংসি কেটে বলল, তা দিয়ে তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থাইক্কা যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে ভুলেও যাইও না কিন্তু। দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামো কই? পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবার রাগ হলো আবেরজানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে পূর্বে ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো কখনো উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা। স্বচ্ছ নীলম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণা রূপবর্তা তো কোকিলের মধুর কণ্ঠ। সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবর্ণা গ্রামটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপসে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। কেউ কেউ তো নৌকায় ভাসছে কিংবা কলাগাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশা বন্যা। ঠিক এরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে। আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যা মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকা সইয়ের ভিতরে বসে আছে পরি, দুপাশে পর্দা টেনে দিয়েছে। এটা মায়ের করা হুকুম। আর জুম্মার নৌকা বাইছে
পরি ছইয়ের ভিতর থেকেই চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বৈঠা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থাইকা ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকে অসুখ হইছে, হেল লাইগা আব্বা শহর থাইকা ডাক্তার আনছে, তারাই আইব। তোরে কইছে ক্যাডা? জুম্মান অকপটে স্বীকার করে বলল, বড় আম্মাই কইছে। পরে আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরের মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টইটুম্বুর, কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরের। আজকে তো সে বিলে পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরের ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায়, আপা আমাগো আরেকখান নৌকা আইতাছে এই দিকে। কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় ক্যাডা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, ওর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরের। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ, কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরের আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি পাখির মতো হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে, কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরি জড়সড় হয়ে বসেই রইল ছইয়ের ভিতরে। সাম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরো দুজন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না, 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কে ডেকে উঠল, ও সাম্পান মাঝি, ওই দিকে কই যাও, খাড়াও দেহি একটুখানি। সাম্পান বাঁশের সাহায্যে নিয়ে থামিয়ে দিয়ে তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ি, আঁচল কোমরে গুজে দিয়ে শুধরালো, ওইদিকে কই যাও। সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আনছি শহর থাইকা, হ্যাগো দিতেই যাইতাছি। ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে আমার পেজটিকে ফলো করে সাথেই থাকুন।